এদিকে আজকের সবচেয়ে বড় খবর, পারমাণবিক ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। নতুন এই নেতার হাত ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি আবারও বড় মোড় আসতে যাচ্ছে? সর্বোচ্চ নেতার এই বার্তা কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ভাষা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান কি এমন কোন সুপার অস্ত্র তৈরি করেছে যা যুদ্ধের নিয়ম বদলে দেবে? দেশটির নৌ কমান্ডারের দাবি, তাদের নতুন অস্ত্র দেখলেই শত্রুর হার্ট অ্যাটাক হবে। শুধু তাই নয়, মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরে তোলপাড় বিশ্ব। এটা কি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? এদিকে ইরানের 11 টন ইউরেনিয়াম নিতে চান পুতিন। ট্রাম্পের না। ইরানের ইউরেনিয়াম নিয়ে কাড়াকাড়ি কেন? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা অদ্ভুত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, যে আলোচনা হয়েও হচ্ছে না, যুদ্ধ বন্ধ হয়েও হচ্ছে না, এমন একটা পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। যার জন্য এখন যুদ্ধ নেই, কিন্তু সংকটটা কিন্তু দূর হয়নি, সংকট রয়ে গেছে। তার মানে যুদ্ধের সময় যেরকম সংকট থাকে, এখন সরাসরি হামলা পাল্টা হামলা বা আক্রমণ পাল্টা আক্রমণ না চললেও সংকটটা কিন্তু রয়ে গেছে। এদিকে সৌদি আরব ও পাকিস্তানের সামনে মহা বিপদ। যুদ্ধে নামছে আরেক আরব দেশ। ইরান পুরো খেলাই পাল্টে দিয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি। নিজের ঘরেই আইনি ঝড়ে কাঁপছেন মার্কিন প্রেসিডেন্ট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ফেসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী সময়সীমা শেষ হচ্ছে 1 মে। এরপর যুদ্ধ চালালে তা হবে সরাসরি অসাংবিধানিক। এটি কি ট্রাম্পের পতনের শুরু? এদিকে ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পুতিন ও শি জিনপিং স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিপদে তারা সামরিক শক্তি নিয়ে সরাসরি ময়দানে নামবেন। ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে রাশিয়া ও চীন। ইরানকে ঘিরে তৈরি হয়েছে এমন এক সুরক্ষা বলয় যা ভাঙার দুঃসাহস দেখাবে না। এদিকে মার্কিন জাহাজগুলোর করুণ পরিণতি হবে, ইরানি কমান্ডার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চীনের চাপে কি সত্যি ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক দাপট? হরমুজে উত্তেজনা, বড় সংঘর্ষের আগে কি পিছিয়ে যাচ্ছে দেশটি? এ অবস্থায় ন্যাটোও পাশে নেই। একা পড়ে গিয়ে কি পালাতে বাধ্য হবে বিশ্বমোড়লে যুক্তরাষ্ট্র? আর ইরানের আঘাতে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের ক্ষতি। এই ক্ষতি বা কিভাবে পুষিয়ে উঠবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রকে ঘিরে এসব নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। পারমাণবিক ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। নতুন এই নেতার হাত ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি আবারও বড় মোড় আসতে যাচ্ছে? সর্বোচ্চ নেতার এই বার্তা কূটনৈতিক নয়, বরং সরাসরি শক্তির ভাষা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যেই দেশটি পারমাণবিক সক্ষমতাকে রক্ষা করবে। পৃথিবীর কোনো শক্তি কিংবা চাপের মুখে এই সক্ষমতাকে সীমিত করার প্রশ্নই ওঠে না। লিখিত এক বিবৃতিতে মুজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে। কোনো চাপ, কোনো আলোচনা কিছুই এই অবস্থান থেকে তেহরানকে সরাতে পারবে না। প্রশ্ন হলো, এটি কি আলোচনার দরজা বন্ধ করার ইঙ্গিত, নাকি আরো বড় দর কষাকষির শুরু? এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে আলোচনা, অন্যদিকে কঠোর অবস্থান। দুই বিপরীত স্রোতে এখন এগোচ্ছে পরিস্থিতি। মুজতবা খামেনির এই বক্তব্য এসেছে এক নাটকীয় পটভূমিতে। চলতি বছরের 28 ফেব্রুয়ারির বিমান হামলায় তার বাবা, সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই তিনি লিখিত বার্তার মাধ্যমে দেশকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। ফলে তার প্রতিটি শব্দ এখন শুধু রাজনৈতিক নয়, আবেগ এবং প্রতিশোধের ইঙ্গিতও বহন করছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্য দিয়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় শুরু হয়েছে। এই নতুন অধ্যায় আসলে কি? শক্তির পুনর্বিন্যাস, নাকি নতুন সংঘাতের প্রস্তুতি? পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে দেয়া বার্তায় তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে। এই বক্তব্যকে সরাসরি একটি সামরিক সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ হয়, সেখানে ইরানের নতুন বিধিবিধান ইতোমধ্যেই বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। মুজতবা খামেনি বলছেন, এই ব্যবস্থাপনা শুধু নিরাপত্তাই নয়, বরং উপসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক সুবিধাও নিয়ে আসবে। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে কৌশলগত নিয়ন্ত্রণের একটি নতুন রূপ, যেখানে ইরান হরমুজকে ব্যবহার করছে চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আলোচনায় ছাড় দিতে বাধ্য হয়। তাহলে কি পারমাণবিক ইস্যুতে ইরান আরো কঠোর পথে হাঁটছে? আমেরিকা ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে তুমুল যুদ্ধের পরেও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে এক পাও পিছপা হয়নি ইরান, বরং নিজেদের জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি ইরানের অপরিহার্য হয়ে উঠেছে বলে ঘোষণা দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে ইরানকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়ে আসছে তাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এর মধ্যে ইরানের হাতে থাকা সমৃদ্ধ করা ইউরেনিয়াম কবজা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বিশেষ ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়টি তোলেন ট্রাম্প। এই দুই সুপার পাওয়ার দেশের শীর্ষ নেতার ফোনালাপের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এক নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিয়েছেন পুতিন, তবে সেই প্রস্তাব নাকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এর পরিবর্তে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। অবশ্য ট্রাম্পের এই দাবি কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রিপোর্ট অনুযায়ী ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক ধূলিকণা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন তিনি। মূলত ইরানের সঙ্গে গত 60 দিনেরও বেশি সময়
সময় ধরে চলা যুদ্ধ ও উত্তেজনা প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা IAEA নিশ্চিত করেছে যে মস্কো ইরান থেকে পারমাণবিক অস্ত্রের প্রধান উপাদান ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনো আলোচনার সুযোগ খোলা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা আমেরিকা ও ইসরায়েলের জন্য এক গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ গত 8 বছরে তেহরান প্রায় 11 টন ও 22,000 পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে সক্ষম হয়েছে। IAEA এর প্রধান রাফাল গ্রোসি বলছেন, ইরানের ইউরেনিয়াম মজুতের একটি বিশাল অংশ সম্ভবত ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে রয়েছে। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের বিভিন্ন সময়ে আমেরিকা ও ইসরায়েলি জোট এই পারমাণবিক কেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে তীব্র বিমান হামলার পরেও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অংশীদার হলেও বর্তমানে IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ফলে ইরানের হাতে থাকা 11 টন ইউরেনিয়ামের প্রকৃত অবস্থান এখন এক গভীর রহস্যে পরিণত হয়েছে। এর মধ্যে ইরানের কাছে বর্তমানে 440.9 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধকরণের প্রয়োজন হয়। ইউরেনিয়াম একবার উচ্চমাত্রায় সমৃদ্ধ হলে পরবর্তী ধাপে পৌঁছানো অনেক বেশি সহজ হয়ে যায়। আর তাই ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো এখন আমেরিকা ও ইসরায়েলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ থামলেও ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আবারও সংঘাত শুরু হতে পারে, আর এমনটি হলে মধ্যপ্রাচ্যে আরও বড় মাত্রায় অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা। সম্প্রতি খনিজ তেল সরবরাহকারী দেশগুলোর সংগঠন ওপেক ছেড়ে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ভাঙতেই কি আরব আমিরাত এই পদক্ষেপ নিল তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এমনিতেই ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটে নাজেহাল গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে ওপেক ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। সামরিক বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও পাকিস্তানকে শিক্ষা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে জ্বালানি তেলের দর, আর এমনটি হলে ঘরোয়া বাজারে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ঠিক রাখতে পারবে না বিশ্ব নেতারা। আতঙ্কের পাশাপাশি এই সমস্ত প্রশ্নে সরগরম হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। রিপোর্ট অনুযায়ী ওপেকে ভাঙন ধরিয়ে 59 বছর পর এই জোট থেকে আরব আমিরাতের বেরিয়ে আসার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, এ বছরের 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী ইরানে হামলা চালালে পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেঁধে যায়। প্রতিশোধ নিতে আরব আমিরাতের একাধিক শহর এবং তেল ক্ষেত্রে হামলা চালায় ইরান। এর ক্ষতিপূরণ চেয়ে গত 2 মাসে একাধিক আন্তর্জাতিক মঞ্চে লাগাতার গলা ফাটিয়েছে আরব আমিরাত, তবে কোনো লাভ হয়নি। ফলে তেলের উৎপাদন বাড়িয়ে ইরান যুদ্ধের লোকসান ঢাকতে চাইছেন সেখানকার ধনকুবের আরব শেখরা। এদিকে আরব আমিরাতের দাবি, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরানের সর্বাধিক হামলার মুখে পড়েছে তারা। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত 8 এপ্রিল পর্যন্ত ইরানের ছোড়া 537টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 26টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2256টি ড্রোনকে প্রতিহত করেছে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরানের বহু ড্রোন হামলা ঠেকানো যায়নি। সেগুলো বিলাসবহুল হোটেল, ঘনবসতিপূর্ণ শহরের বহুতল ভবন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারে আঘাত এনেছে। ফলে কোটি কোটি ডলার লোকসান হয়েছে আমিরাতের। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ওপর ক্ষোভের কারণে ওপেক ছেড়েছে আমির শাহী। রিয়াদের ওপর আবুধাবির রাগের কারণ একেবারেই অমূলক নয়। আরব দেশগুলোর মধ্যে সামরিক খাতে ব্যয় বরাদ্দের দিক দিয়ে যথেষ্ট এগিয়ে আছে সৌদি সরকার। তাদের বিমান বাহিনীর বহরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এর মতো ফাইটার জেট, কিন্তু তা সত্ত্বেও ইরানি হামলা প্রতিহত করতে আমিরাতের দিকে এগিয়ে আসেনি তারা। ফলে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে আমিরাত। এদিকে আমেরিকার সঙ্গে যুদ্ধের জের ধরে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে আরব আমিরাতের পক্ষে খনিজ তেল বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এসব কারণে আমিরাত ওপেক ছেড়েছে বলে মনে করা হচ্ছে, কারণ তেল উত্তোলক জোট থেকে আরব আমিরাত বেরিয়ে গেলে যাতে ইরান তাদের লক্ষ্যবস্তু করতে না পারে। এদিকে বিশ্লেষকদের মতে, আরব আমিরাত ওপেক ছাড়াই লাভবান হবে ভারত, কারণ আবুধাবির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে নয়াদিল্লির। সেই সমঝোতার পরিসর বৃদ্ধি করে উপসাগরীয় আরব দেশটির থেকে জ্বালানি প্রয়োজনীয়তা মেটাতে পারে কেন্দ্র। তাছাড়া পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতিতে মোদী সরকার বাড়তি অক্সিজেন পেতে চলেছে বলে মনে করছেন তারা। এদিকে ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 2 দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যুই 2 দেশের সম্পর্কের সবচেয়ে বড় ঝুঁকি। শুক্রবার 1 মে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তিনি বেইজিং ও ওয়াশিংটনকে কঠিন পরিশ্রমে অর্জিত স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি মূলত ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ ছিল, তবে ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী 14-15 মে চীন সফরে আসবেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। 2025 সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তার প্রথম চীন সফর।
তার প্রথম দফা শাসনামলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও শুল্ক নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে 2024 সালের অক্টোবর মাসে দুই নেতা দক্ষিণ কোরিয়ায় বৈঠকের পর একটি সাময়িক সমঝোতা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই রুবিওকে বলেন দুই দেশকে উচ্চ পর্যায়ের যোগাযোগের জন্য প্রস্তুতি নিতে হবে, সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে এবং মতবিরোধগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে। তিনি বলেন, যদিও ট্রাম্প ও শি জিনপিংয়ের নেতৃত্বে সম্পর্ক, এদিকে মার্কিন জাহাজগুলোর করুণ পরিণতি হবে। ইরানি কমান্ডার, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার এক বার্তায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের জবাব দিয়েছেন। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি এক বার্তায় মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হুমকিপূর্ণ তৎপরতার জবাবে লিখেছেন, আমরা আল্লাহর রহমতে শত্রুর যে কোনো অভিযানের জবাব দেব দীর্ঘমেয়াদী ও ব্যাপক পরিসরের বেদনাদায়ক আঘাতের মাধ্যমে। তাদের সেই অভিযান যদি স্বল্পমেয়াদী এবং আকস্মিকও হয়। একটা অদ্ভুত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, যে আলোচনা হয়েও হচ্ছে না, যুদ্ধ বন্ধ হয়েও হচ্ছে না, এমন একটা পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্য জুড়ে। যার জন্য এখন যুদ্ধ নেই, কিন্তু সংকটটা কিন্তু দূর হয়নি, সংকট রয়ে গেছে। তার মানে যুদ্ধের সময় যেরকম সংকট থাকে, এখন সরাসরি হামলা পাল্টা হামলা বা পাল্টা আক্রমণ না চললেও সংকটটা কিন্তু রয়ে গেছে। এবং এই সংকটের কারণে জ্বালানি তেলের দাম কমছে না। যেমন ইরান প্রতি মুহূর্তে মনে করে যে কোনো মুহূর্তে ইরান আক্রান্ত হতে পারে। এই কথাগুলো বলছে এই কারণে যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের আলোচনা হয়েছে। সেই আলোচনায় পেজিশকিয়ান সতর্কবার্তা দিয়েছে বা বেলারুশকে বলেছে যে আলোচনার মধ্যেই আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কেন এই কথা বলছে যে 2025 জুনে যখন আলোচনা চলছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র হামলা করে ইসরায়েলের প্ররোচনায়। আবার এই বছর, পরের বছর 28 ফেব্রুয়ারি ঠিক একইভাবে আলোচনাটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি বা বাতিল হয়নি, কিন্তু তার মধ্যে ভয়ঙ্কর হামলা, যে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মানে পুত্রবধূ অর্থাৎ মুস্তফা খামেনি এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার স্ত্রী, নাতি নাতনি, প্রতিরক্ষা মন্ত্রী, তার সেনাপ্রধান, আইআরজিসির প্রধান, সব বিশাল একটি একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তারপরে তো 40 দিনের টানা যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হলো পাকিস্তানের মধ্যস্থতায়। তারপরে তার মেয়াদ ছিল 10 দিন। 10 দিনের পরে এখন যেহেতু আলোচনা হয়নি, ট্রাম্প অঘোষিতভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি তিনি ঘোষণা করলেন। এখন ঘোষণা করলেন, কিন্তু এটা কি শেষ হয়ে গেল? শেষ হয়নি, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। তেমনই শঙ্কা প্রকাশ করছে, বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর কোনো বিশ্বাস করা যায় না। এখন যেটা বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দিলে তারা আলোচনা শুরু করবে। বলছে যে অবরোধটা তুললেই আলোচনা হবে, কারণ অবরোধকে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে একটা যুদ্ধবিরতির লঙ্ঘন। আর ট্রাম্প বলছে যে না, হরমুজ প্রণালী যদি মানে অবরোধ করা না হয় তাহলে ইরান আলোচনায় বসবে না। এই টানাপোড়েনে যে কোনো সময় যুদ্ধের সংখ্যা বাড়তে পারে এবং ইরান যেমন রিজিট অবস্থায় আছে যে অবরোধ তুলতে হবে, আর ট্রাম্প বলছে যে না, অবরোধ রেখেই আলোচনা এবং চুক্তি স্বাক্ষর করতে হবে। এমন একটা অবস্থায় সম্প্রতি ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে গেল, তখন একটা ধারণা হলো যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আসবে, কিন্তু পিট হেগসেট এবং জ্যারেড কুশনার তার জামাতা ট্রাম্পের একদম শেষ মুহূর্তে তাদের যাত্রা বাতিল হলো। কারণ ইরান তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ইসলামাবাদে যে তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা দিয়ে এসেছে। বলছে এই প্রস্তাবগুলো যদি তারা নীতিগতভাবে সমর্থন করে তাহলে এটার ভিত্তিতে আলোচনা হতে পারে, নতুন আলোচনার দরকার। এই কথা বলে তিনি চলে গেলেন ওমান, তারপরে মস্কো হয়ে বোধহয় সম্ভবত আবার তিনি ইসলামাবাদ হয়ে এখন তেহরান চলে গেছেন। ফলে এখন পুরোটাই ট্রাম্পও বলছে যে না, 18 ঘন্টা পাড়ি দিয়ে যাওয়ার দরকার নেই মার্কিন প্রতিনিধি দলের, কারণ ইরান যদি আলোচনায় বসে চুক্তি স্বাক্ষর না করে পারমাণবিক কর্মসূচি নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রস্তাবনায়, তাহলে সেখানে যাওয়ার দরকার নেই। এরকম একটা অবস্থায় এখন আবার নতুন করে যুদ্ধের আলামত, খুব শীঘ্রই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করবেন এমন একটি কথা বলা হচ্ছে। তার মানে এখন যে অবস্থা, সেই অবস্থায় যেহেতু একটা অচল অবস্থা, এই অচল অবস্থা ভেঙে নতুন পরিকল্পনা নিয়ে দুম করে আবার হামলা হতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে। সেই কথাটি লুকাশেনকোকে বলেছেন পেজিশকিয়ান। দীর্ঘ 59 বছরের সম্পর্কের ইতি টেনে তেল রপ্তানিকারক দেশগুলির শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধ, জেদ্দাহ উপসাগরীয় দেশগুলোর জরুরি বৈঠকের মধ্যে আমিরাতের এই আকস্মিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্ব তেলের বাজারে নতুন ধাক্কা হয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এর গভীর রয়েছে তীব্র রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব। দর্শক, ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতে বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন
শৃঙ্খলা ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। কিন্তু কেন এই বিচ্ছেদ? দর্শক, 1967 সালে ওপেকের সদস্য হওয়া আমিরাত কেন এখন বেরিয়ে গেল, তার পেছনে কয়েকটি মূল কারণ উঠে এসেছে। প্রথম কারণ হিসেবে যেটিকে সামনে আনা হয়েছে তা হলো সৌদির সঙ্গে বিরোধ। তেলের উৎপাদন সীমা বা কোটা নির্ধারণ নিয়ে সৌদি আরবের সঙ্গে আমিরাতের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ওপেক ত্যাগের ফলে আমিরাত এখন স্বাধীনভাবে তাদের উৎপাদন বাড়াতে পারবে। রাষ্ট্রীয় সংস্থা অ্যাডলক জানিয়েছে তারা 2027 সালের মধ্যে দৈনিক উৎপাদন 50 লাখ ব্যারেলে উন্নীত করতে চায়। ইরান যুদ্ধের আগে হার ছিল দৈনিক 34 লাখ ব্যারেল। আরেকটি বড় বিষয় হচ্ছে ইরানি শীতক্ষোভ। ইরান যুদ্ধের শুরু থেকে আমিরাত অন্তত 2200 ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আমিরাতের দাবি ছিল সৌদি আরব ও কাতার মিলে ইরানের উপর পাল্টা সামরিক হামলা চালাক, কিন্তু রিয়াদ বড় ধরনের ঝুঁকির আশঙ্কায় সেই পথে না হাঁটায় ক্ষুব্ধ হয় আরব আমিরাত। আরেকটি বিষয় হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে সখ্য। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ওপেকের কড়া সমালোচক। জোট ত্যাগের মাধ্যমে আমিরাত নিজেকে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, যা তাদের বিনিয়োগ ও প্রতিরক্ষা ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই। আমেরিকার মতোই সংযুক্ত আরব আমিরাতের সাথে এখন কিন্তু ইসরায়েলের ভালো সম্পর্ক। আপনাদের মনে করে দিতে চাই, ইরান যখন সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায় তখন কিন্তু এই আরব আমিরাতকে বাঁচাতে ইসরায়েল পাশে দাঁড়িয়েছিল। তারা কিন্তু আয়রন ডোম পাঠিয়েছিল এবং সেনা। সেই সুবিধার্থে বলা যায় যে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ হয়তো ওপেক থেকে বেরিয়ে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত। এখন আসি সংযুক্ত আরব আমিরাত ওপেক ছেড়ে যাওয়ায় কি ধরনের প্রভাব পড়বে তেল বাজারে। দর্শক, ইরান যুদ্ধের কারণে গত মার্চ মাসে ওপেকের উৎপাদন দৈনিক 78,80,000 ব্যারেল কমে গেছে, যা জোটের মোট উৎপাদনের প্রায় 27%। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমিরাতের নিজস্ব উৎপাদনও 44% কমে 1.9 মিলিয়ন ব্যারেলে নেমেছিল। এখন জোটের বাইরে গিয়ে আমিরাত এককভাবে বাজার স্থিতিশীল রাখতে বা মুনাফা অর্জনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে। ওপেকের বাইরে গিয়ে আমিরাত তাদের উৎপাদন দৈনিক 50 লাখ ব্যারেল পর্যন্ত বাড়ানোর লক্ষ্য নিতে পারে। এর জবাবে সৌদি আরব মূল্য যুদ্ধ শুরু করতে পারে, যা অর্থনৈতিকভাবে শক্তিশালী আমিরাত সামাল দিতে পারলেও অপেক্ষাকৃত দুর্বল ওপেক সদস্যদের জন্য কঠিন হবে। এই একই কথা কিন্তু বলছেন দুবাই ভিত্তিক এমিরেটস পলিসি সেন্টারের সভাপতি ডক্টর ইবতিসাম আল কেতবি। তার বক্তব্য হলো, আমিরাত এখন জোটের ভেতর থেকে নয় বরং একক পক্ষ হিসেবে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করবে। এটি ওপেককে দুর্বল করলেও আমিরাতের প্রভাব বাড়িয়ে দেবে। এদিকে আমিরাতের নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও করেছে, যাতে হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি ফুজাইরাহ বন্দরে তেল পাঠানো যায়। বর্তমানে তাদের একটি পাইপলাইন চালু থাকলেও উৎপাদন বাড়লে আরও অবকাঠামোর প্রয়োজন হবে। দর্শক, এখন প্রশ্ন উঠেছে, এটি কি আঞ্চলিক অস্থিরতার নতুন সংকেত? আপনাদের জানিয়ে রাখি, আমিরাতের এই সিদ্ধান্তে সৌদি আরবের প্রভাব বড় ধরনের ধাক্কা খেয়েছে। এর মধ্যে পাকিস্তান থেকে $350 কোটি আমানত তুলে নিয়ে আমিরাত তাদের কঠোর অবস্থানের জানান দিয়েছে। পাকিস্তানের নিরপেক্ষ ভূমিকা অখুশি হয়ে আমিরাতি পদক্ষেপ নেওয়ায় সৌদি আরবকে পাকিস্তানের সহায়তায় এগিয়ে আসতে হয়েছে। আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ডক্টর আনোয়ার খারগাস বর্তমান পরিস্থিতিকে জিসিসির ইতিহাসে সবচেয়ে দুর্বল পর্যায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়ে বাইরের কোনো দেশ যেমন পাকিস্তান বা তুরস্কের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। আমিরাতের ওপেক ত্যাগের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠল যে মধ্যপ্রাচ্যে এখন আর যৌথ সংহতি কার্যকর নেই। ইসরায়েলের ঘনিষ্ঠ এবং ইরানের কট্টর বিরোধী হিসেবে আমিরাত এখন এককভাবে তাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ার পথে হাঁটছে, যেখানে আমেরিকার সমর্থনই তাদের প্রধান লক্ষ্য।